আমরা পেহেলগাম হামলার পরেই মনে হচ্ছিল যে একটা কিছু হবে এবং সেটা শেষ পর্যন্ত আসলে হলোই এবং এটার নাম দেওয়া হলো অপারেশন সিন্দুর। আজকে ভারতের পররাষ্ট্র সচিব দুপুরে কথা বলেছেন এবং তিনি বলেছেন মূলত সে হামলার প্রতিশোধ নিতেই এই এই অপারেশনটি। আপনি আসলে এই ব্যাখ্যায় কতখানি সন্তুষ্ট? মানে শুধু সেই প্রতিশোধ নেওয়ায় নাকি এটি নতুন কোনো উত্তেজনাও তৈরি করলো অপারেশন সিন্দুর ভারতের? দেখুন, এই নামকরণের মধ্যে একটা বড় সন্দেহ রয়ে গেছে। অপারেশন সিন্দুর ব্যাখ্যা যারা দিয়েছে যে পেহেলগামে যারা নিহত হচ্ছে তাদের স্ত্রীদের যে ত্যাগ বা তাদের যে কষ্ট সেটাকে সম্মান জানিয়ে এটা নামকরণ করা হয়েছে। সো আমরা যদি মোটা দাগে দেখি সার্বিক ঘটনাটার মধ্যে অতি ডানপন্থী বা মোদির হিন্দুত্ববাদী রাজনীতির একটা স্পষ্ট আমরা প্রভাব এটার মধ্যে দেখতে পাচ্ছি। এটা একটা প্রতিশোধমূলক হতেই পারে, কোনো সন্দেহ নাই, যেহেতু পেহেলগামে ঘটনা ঘটেছে। কিন্তু পেহেলগামের ঘটনার পরে যদি আমরা এটাকে সুস্পষ্টভাবে কয়েকটা বিষয় দিকে লক্ষ্য করি, এই ঘটনার পরদিনই কিন্তু ভারত সিন্ধু পানি চুক্তিকে স্থগিত করেছে, বাতিল করেনি। এবং এটা যে কত বড় মারণাস্ত্র পাকিস্তানের জন্য, কারণ পাকিস্তানের যে মূল নদী সিন্ধু এবং এর শাখা প্রশাখার উপরে পাকিস্তানের কৃষির ৮০% নির্ভরশীল। সো এটাকে পাকিস্তান বলছে অ্যাক্ট অফ ওয়ার, এবং তার পরের দিনই এটার পাল্টা ব্যবস্থা হিসাবে পাকিস্তান আপনার সিমলা চুক্তিকে স্থগিত করল। লক্ষ্য করে দেখেন যে আপনার সেই ৬০-এর দশক থেকে সিন্ধু পানি চুক্তি থেকে শুরু করে সিমলা চুক্তি পর্যন্ত এই দুইটা পিলারের উপরে কিন্তু পাকিস্তান ভারতের সম্পর্ক এতদিন ধরে টিকে ছিল। এর মধ্যে কিন্তু ৩-৪টা বড় যুদ্ধ হয়েছে, বিশেষ করে আমি 71 যদি বাদ দেই, অন্তত 3টা বড় যুদ্ধ হয়েছে। তখনও কিন্তু এই দুইটা চুক্তি নিয়ে কোনো পক্ষই কাজ করেনি বা হার্ডলাইনে যায়নি। তো এখন এটা যখন বাতিল করেছে বা স্থগিত করেছে, পাকিস্তান সুস্পষ্টভাবে বলল এটা অ্যাক্ট অফ ওয়ার। এটার জন্য যুদ্ধ করার যথেষ্ট লেজিটিমেসি পাকিস্তান আছে। আগাগোড়াই পাকিস্তান বলে যাচ্ছে যে এটার একটা আন্তর্জাতিক তদন্ত হোক। এটা ভারত না করে প্রথম কিন্তু আক্রমণের কাজটা করলো। এটাকে সার্জিক্যাল স্ট্রাইক বলুক বা প্রিসিশন গাইডেড কোনো মিসাইল অ্যাটাক বলুক, যে নামে ডাকুক না কেন, এটাকে কিন্তু পুরো মাত্রার যুদ্ধ বলা যাবে না। এটা সংঘাতের খুবই প্রিলিমিনারি বা প্রাথমিক পর্যায়ে আপনি বলতে পারেন। এখানে সবচেয়ে বড় যেটা ঝুঁকির বিষয়, দুটা দেশে পারমাণবিক অস্ত্রধারী দেশ। সুতরাং এখানে যে কোনো ধরনের স্ক্যালেশন যদি কোনোভাবে নিউক্লিয়ার ওয়ারের দিকে যায়, তা সেটা শুধু এই অঞ্চল না, পুরো পৃথিবীর জন্য একটা তাণ্ডব, একটা ভয়ঙ্কর ব্যাপার হিসেবে আমরা প্রভাব নিয়ে আলাদা করে কথা বলবো জেনারেল কামাল। আমি একটু প্রফেসর শাহাব ইনাম খান, আপনার কাছে কি মনে হয় যে ভারতের এই যে মঙ্গলবার রাতের যে অপারেশন, সেটি নিয়ে অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভারতের মিডিয়া দেখে মনে হয় যে ভারতের সব শ্রেণী পেশার মানুষ, সব দলমত নির্বিশেষে আসলে তাদের একটা পাল্টা প্রতিশোধ নেওয়ার বিষয়ে খুবই দারুণ একটা ঐক্যমত ছিল। আসলে সেটাই কি আসলে বাস্তবায়ন করলেন নরেন্দ্র মোদীর সরকার, নাকি এটার উদ্দেশ্য যুদ্ধই ছিল? না, নিশ্চিতভাবে। কারণ আমাদেরকে এটা মনে রাখতে হবে, যেটা শামীম ভাই বলছিলেন, যে ভারতের পলিটিক্যাল ইকোসিস্টেমটা খুব ডিফারেন্ট এখন 2014 পর থেকে। দেখেন 2016-তে উড়িতে অ্যাটাক হয়, সেটাতে 19 জন সোলজার মারা যায়। 2019-এ পুলওয়ামা, সেখানে 40 জন 19 জন মারা যায় উড়িতে, 40 জন মারা যায় আপনার পুলওয়ামাতে। এটা ইন্ডিয়ান প্যারামিলিটারি, তাই না? এবং প্যারামিলিটারির পরে বালাকাটে ওরা যে অ্যাসল্টটা করে, এয়ার স্ট্রাইকটা করে, সেটা 1971-এর পরে সবচাইতে লার্জেস্ট এয়ার স্ট্রাইক ছিল, সেটা একটা। এরপর আপনি দেখেন পেহেলগামে 2025 সালে হলো, সেখানে 26 জন সিভিলিয়ান মারা গেল। তার মানে আপনার মোদি শাসন আমলেই তিনটা মেজর অ্যাটাক হয়ে গেছে। সুতরাং মোদি অ্যাজ এ পলিটিক্যাল হেড প্লাস বিজেপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, তাকে যদি জনগণের কাছে তার অবস্থানটাকে সুসংহত করতে হয়, খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কথাবার্তা তাকে চিন্তা করতে হবে। সুতরাং এখানে যতটা না ওয়ার ইন্টেনশন আছে, তার চেয়ে বেশি হলো ডোমেস্টিক পলিটিক্সকে অ্যাপিজ করা। এবং এই পলিটিক্সকে অ্যাপিজ করতে গিয়ে আজকে যে ঘটনাটা ঘটলো, সেটার রিফ্লেকশন আমরা দেখছি। এটা হলো একটা দিক। সেকেন্ড ইম্পর্টেন্ট ইস্যুটা হলো যে মানে পাকিস্তানের সাথে তার সম্পর্কের যে জায়গাটা, এটা অনেকটা সময় ধরে একটা টেনশনে চলছে।
এখন মুশকিলটা হয়ে গেছে যে এই মুহূর্তে আমরা যদি ভারতের ভৌগোলিকভাবে যদি জিওপলিটিক্যালি বা জিও স্ট্র্যাটেজিক্যালি সাউথ এশিয়াতে অবস্থানটা দেখি, সেখানেও যথেষ্ট নড়বড়ে। আপনি যদি নেপাল দেখেন, বাংলাদেশ দেখেন, ভুটান, সব জায়গাতেই তার সম্পর্কের একটা বড় টানাপোড়েন তৈরি হয়েছে। সুতরাং সেই জায়গাতেও তার একটা স্ট্র্যাটেজিক মেসেজিংটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। সুতরাং সেই পয়েন্ট অফ ভিউ থেকেও যদি ফর ইন্ডিয়ান্স, যে মানে তার যে একটা হেজেমনিক অ্যাটিটিউড যেটা ছিল, সেটাকেও যদি তাকে বজায় রাখতে হয়, তাহলে তো তার এইখানে একটা বড় রকমের রিটালিয়েশনটা দরকার ছিল। সুতরাং সেই রিটালিয়েশনটাও একটা ন্যাচারাল রিটালিয়েশন। সুতরাং সেটা তার নেইবারহুড পলিটিক্সের দিক থেকেও আপনি যদি দেখেন, জিওপলিটিক্যাল মানে যেটাকে আমরা বলি জিওপলিটিক্যাল এক্সেশন অফ পাওয়ার, সেটাকেও যদি দেখতে চান সেখানেও সেটা দরকার আছে, এবং ডোমেস্টিক পলিটিক্সের তো দরকার আছে, প্লাস মিডিয়া তো আছে। আপনি যেটা বললেন যে সাধারণ মানুষজনের মধ্যে একটা বড় রকমের কনসেনসাস আছে, শুধু সাধারণ মানুষজনের মধ্যে না, পলিটিক্যাল পার্টিগুলির মধ্যেও কনসেনসাস আছে। আজকে কিন্তু শশী থারুরও এই পার্টিকুলার এয়ার স্ট্রাইককে উনি স্বাগতম জানিয়েছেন। এটার মানেটা হলো যে ওভারঅল পলিটিক্যাল ইন্টারেস্ট যাই থাকুক না কেন, সাধারণ মানুষের মধ্যেও এই যে 2016, 19, 25 পর্যন্ত যে ঘটনাগুলি ঘটেছে, সেটার কিন্তু একটা বড় রকমের স্কার তৈরি হয়েছে। এছাড়া তো মানে মিডিয়া বলেন বা ফার রাইটিস যে অ্যাটিটিউডগুলি আছে, সেটাও তো ভারতের সাধারণ মানুষের মধ্যেও অনেকটা রিফ্লেক্ট করে। সুতরাং সেটারও একটা রিফ্লেকশন আছে। সুতরাং সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই রিট্যালিয়েশনটা খুবই স্বাভাবিক ছিল, এবং এটা পলিটিক্যাল ক্যালকুলেশন, জিওপলিটিক্যাল ক্যালকুলেশন বা মিডিয়া ক্যালকুলেশন যেটাই বলেন না কেন, এটার একটাই মুশকিল হচ্ছে যারা সাধারণভাবে আমরা দেখছি ডিসইনফরমেশন, মিসইনফরমেশনে ভরা। সুতরাং ডিসইনফরমেশনের ক্ষেত্রেও আমরা দেখতে পেলাম যে বিভিন্ন রকমের এয়ার স্ট্রাইকের ছবি দেওয়া হচ্ছে, যেগুলি আসলে পুরনো এয়ার স্ট্রাইকের ছবি, এবং একজন বলছে যে 5টা ফাইটার প্লেন পড়েনি, আবার কেউ বলছে। সুতরাং এই জায়গাতে যেটা শামীম ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, যে এই স্ট্রাইকের আগে যদি ভারত এই ক্রেডিবল ইন্টেলিজেন্সগুলি পাবলিকলি প্রকাশ করতে পারত, আমার মনে হয় যে রিজিয়নাল ক্ষেত্রেও এই সাসপিশন, ডিসইনফরমেশন, মিসইনফরমেশনের ক্ষেত্রে, যেমন আপনি যদি বলেন আমাকে যে আমি ভারতীয় চ্যানেল কটা দেখেছি আর বিদেশি চ্যানেল কটা দেখেছি, 90%ই আমি দেখেছি বিদেশি চ্যানেল। নিউ ইয়র্ক টাইমস দেখছি, CNN দেখছি, ডয়েচে ভেলে দেখছি। মানে সেই কারণে আমার প্রবলেমটাই হয়ে যাচ্ছে যে ক্রেডিবিলিটি, অর্থাৎ যে ক্রেডিবল ইন্টেলিজেন্সের কথা বা যে ক্রেডিবল এভিডেন্সের কথা পাকিস্তান বলছে, সেটাও কিন্তু এখন ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে যে এই জায়গাতে ক্রেডিবল এভিডেন্সটা তো প্রকাশ করলে কোনো প্রবলেম ছিল না। আর ইন্ডিপেন্ডেন্ট কোয়ারির কথা তো শুধু বহির্বিশ্ব বলছে না, পাকিস্তান নিজেও বলছে। সুতরাং এই জায়গাতে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে একটা মানে ডিএসকেলেশন, এবং ডিএসকেলেশন করে এক ধরনের লেজিটিমেট প্রসেস। চীনও তাই বলছে, এক্সেপ্ট ফর ইসরায়েল, বাকি সবাই কিন্তু একই কথা বলছে। জি।